বাবারে রোকেয়া হলের যত স্টাফ ছিল সবাইকে মেরে ফেলেছে। মুসলমানের ধর্মীয় নীতি অনুযায়ী জানাজাটা পর্যন্ত পায় নাই। যে রক্তে একদম প্রচুর ফ্লোর ভেসে গেছে, কারো মাথার চুল, কারো হাত, কারো পা বাহির হয়েছে। 1971 সালের 25শে মার্চ আমি শুরু থেকেই মার্চ মাসে ছিলাম। তখন তো আন্দোলনরত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো এলাকা, রোকেয়া হল স্টাফ কোয়ার্টার, বর্তমান যে শামসুন্নাহর হলটা আছে, সেই শামসুন্নাহর হলের স্টাফ কোয়ার্টারের 6 নম্বর কক্ষে আমাদের রুমটা ছিল। আমার বাবা আর আমি থাকতাম। আমার মা এবং আমার পরিবারে ছিল তখন 3 ভাই 3 বোন, ওরা সবাই গ্রামের বাড়িতে থাকতো। 25 তারিখ সকালবেলা বাবা ফজরের নামাজ পড়ে আমাকে জাগিয়ে তুলছেন এবং নাস্তা খাওয়া দাওয়ার পরে আমাকে বলতেছে যে বাবা, ঢাকার পরিস্থিতি তো ভালো না, যে কোনো মুহূর্তে তোমার গ্রামের বাড়িতে চলে যেতে হবে। তখন আমার বয়স ছিল মাত্র 9 বছর। একা একা ঢাকা কীভাবে যাব? তখন আব্বাকে বললাম যে বাবা, আমার সাথে আপনিও চলেন। 7 করে নাম আমার খালু পাবলিক হেলথে চাকরি করতে। তো ওনাকে ডেকে এনে বলল যে আপনি আমার ছেলেটাকে গ্যান্ডেরিয়া রেল স্টেশন পর্যন্ত দিয়ে আসেন, যদি ওইখানে পরবর্তীতে ও একা চলে যাবে। তা আমার বাড়ি মুন্সিগঞ্জ গজারিয়া ইসমানীচর গ্রাম। তখন গ্রামের বাড়িতে যখন যাই প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বাবা আমার সাথে যাওয়ার আগে অনেক চেষ্টা করছে। তৎকালীন পর্বত ছিল আক্তার ইমাম, রোকেয়া হলে উনি ওনার কর্তব্যটাই বড় মনে করছেন। তখন আক্তার ইমাম ম্যাডাম বলছে যে দেখো, আমরা যেহেতু আছি আর ছাত্রীরাও আছে, ছেলেকে দেখো পাঠাই দাও আর তুমি থাকো, কারণ আমরা তো একা একা থাকতে পারবো না, সবাই প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের স্বার্থে। সেই ক্ষেত্রে বাবা আমাকে একা পাঠাইয়া দেওয়ার পরে মা অনেক কান্নাকাটি করছে। রাত 12টা বা কি 1টা হবে, তখন গভীর রাত্রে শব্দ পেলাম, প্রচণ্ড গোলাগুলির শব্দ এবং আগুনের লেলিহান শিখা কিন্তু আমাদের গ্রামের বাড়িতে দেখা গেছে। তখন আম্মা এরকম একটা চিৎকার দিছে যে ঢাকা শহরে জানি না কি হচ্ছে। সারা রাত্র আর আমাদের ওই আওয়াজের ইয়াতে আমাদের ঘুম হচ্ছে না। সকালবেলা আমার চাচা সামাদকে ডাকলেন, আমার মা কান্নাকাটি করে বললেন যে ছেলেটা তো একা একা চলে আসছে, তো আমরা শুনছি ঢাকাতে নাকি অনেক গন্ডগোল হচ্ছে, তাহলে সে ওইখানের কী অবস্থা খোঁজ খবর নেওয়া যায় কি না। আমার চাচা বলে যে এই মুহূর্তে কীভাবে কী খোঁজ খবর নিব, এই করতে করতে প্রায় বিকেল গড়িয়ে গেছে। বিকেল গড়িয়ে যাওয়ার পর দেওয়া এক মুহূর্তে যে আমি তখন বললাম যে আমাকে নিয়ে যান, আমি তো এলাকা চিনি। এই আমরা 26 তারিখে আবার ফিরা বিকালবেলা রওনা হলাম। রওনা হয়ে মুন্সিগঞ্জের এদিক দিয়ে নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে দক্ষিণ কেরানীগঞ্জ আস্তে আস্তে আমাদের রাত্র হয়ে গেছে। 26 তারিখ দেখি ওই কেরানীগঞ্জের এদিক দিয়ে নদী পারাপার, প্রতিদিন মানুষ এত পারাপার হচ্ছে, ঢাকা থেকে বাহির হচ্ছে মানুষ। তখন আমার চাচা বললো যে এই অবস্থা তো আমরা ঢাকায় ঢুকতে পারবো না। তো সকালবেলা দেখি কি অবস্থা। সারা রাত্র আমরা দক্ষিণ কেরানীগঞ্জে চিটাগুড়ের দোকানে আমরা থেকে গেলাম। থেকে যাওয়ার পরে দিয়া আমাদের আস্তে আস্তে প্রায় 8টা কি 9টা হবে আর কি, এই টাইমটা সম্ভবত। আমাদের যেই বাসাটা ছিলাম ওই বাসাটায় যে রক্তে একদম প্রচুর ফ্লোর ভেসে গেছে। যাদেরকে রেখে গেছি বা যাদেরকে আগে 2 দিন আগে থুয়ে গেছি, যে তাদের একটা লোকও আমরা খুঁজে পাই নাই। পাশে আবার একটু আগায় দেখি কি যে একটা গর্ত করে কারো মাথার চুল, কারো হাত, কারো পা বাহির হয়েছে, একটা গর্ত করেছে। সেই গর্তে দেখে এবং রক্ত দেখে আমি সেন্সলেস হয়ে যাই। তখন আমি যেহেতু আমার ছোট মানুষ, আমার চাচা তো উনি আরও বেশি অস্থির হয়ে গেছে যে না, এই অবস্থা থাকা যাবে না। যে রোকেয়া হলের এক কর্মচারী ছিল পিয়ারিলাল নামে, উনি সুইপার ছিল জারুদার। তো ওনাকে বললাম যে আমার আব্বা কোথায়। তখন তার যে এত ব্যস্ততা, মানে নিজেদের জীবন বাঁচানোর তাগিদে মানে কে কোথায় নিরাপদ আশ্রয়ে যাবে এই চিন্তা ভাবনা করে বাবারে, উনি আবার বিহারি ভাষায় কথা বলতো, বাবারে রোকেয়া হলের যত স্টাফ ছিল সবাইকে মেরে ফেলেছে, তোমার বাবা মনে হয় মেরে ফেলেছে, জানি না, খোঁজখবর আমরা নিতে পারি না। তার কারণে কেউ যে ওরা রাত্রেই তো গণচাপা দিয়ে দিছে মাটি গর্ত করে। তখন আমার লাশটা বা কিভাবে মারা গেল যে চিহ্নিত করবো সেই অবস্থা পাই নাই। মুসলমানের ধর্মীয় নীতি অনুযায়ী জানাজাটা পর্যন্ত পায় নাই। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ঢাকায় আসি। তৎকালীন রোকেয়া হলের পর্বত 72 সালে শামসুন্নাহর হলের গণকবর থেকে কবর উত্তোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ আছে নজরুলের কবরের পাশে, মরদেহের কঙ্কাল
ওই নজরুলের কবরের পাশে আবার দাফন করা হয় মুসলমানদের ধর্মীয় অনুযায়ী জানাজার মতো তারা আনুষ্ঠানিকভাবে এটা দাফন করছে। গণহত্যায় যারা শহীদ হয়েছেন এবং ইয়াতে যারা শহীদ হয়েছেন 25 তারিখ থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত যারা শহীদ হয়েছেন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অদ্যাবধি কোনো স্বীকৃতি প্রদান করা হয় নাই। যারা আত্মত্যাগ করেছেন সেই আত্মত্যাগের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদেরকে যথাযথ মর্যাদায় স্বীকৃতি প্রদান করে রাষ্ট্রীয়ভাবে জাতীয় গেজেট প্রকাশের মাধ্যমে তাদের আত্মত্যাগের স্বীকৃতি প্রদান করে এই প্রত্যাশা আজকে আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে আমি প্রত্যাশা রাখছি।